তাকাও প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে সকলকেই স্বাগতম। আমি আশা করছি তোমরা সকলেই ভালো আছো, ঘরে আছো, সুন্দর আছো এবং কিছুটা সময় হলেও তোমরা পড়ালেখার পিছনে ব্যয় করছো। আসলে এতদিন ঘরে থাকতে থাকতে পড়ার মানসিকতা তেমন কারোরই থাকে না। তারপরেও আমাদের পড়তে হবে, আমাদের ভালো রেজাল্ট করতে হবে, ভালো জায়গায় যেতে হবে, ভালোভাবে দাঁড়াতে হবে, দেশের সেবা করতে হবে, বিভিন্ন বিপদ আপদ থেকে দেশকে রক্ষা করতে হবে, মানবিকতার পাশে দাঁড়াতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা জৈব যৌগ পড়ছি। এর আগে আমাদের জৈব যৌগের 2টি ক্লাস হয়েছিল। আজকে আমাদের তৃতীয় ক্লাস। আমরা প্রথম দিন জৈব যৌগ, জৈব রসায়ন কি এটা দেখেছিলাম। আজকে আমাদের থাকার কথা ছিল জৈব যৌগের শ্রেণী বিভাগ। গতদিন আমরা জৈব যৌগের শ্রেণী বিভাগের কিছুটা অংশ দেখেছিলাম। কাকে বলে, কিভাবে হয়, কোনটা কি, এতটা ব্যাখ্যা আমরা করিনি। যার সম্পূর্ণ ব্যাখ্যাটা আমরা আজকে করব। তাহলে চলো আমরা আমাদের ক্লাসের দিকে একটু এগোতে থাকি। তবে সেখানে যাওয়ার আগে আজকের ক্লাসে তোমরা কে উপস্থিত আছো একটু প্রেজেন্ট দিয়ে আমাকে ঝটপট জানিয়ে দাও। আমি দেখছি তুলিকে দেখছি প্রথম। কে কে আছো একটু দিয়ে দাও দ্রুত। শুধুমাত্র তুলিকেই আমি দেখতে পাচ্ছি। আর অর্থি আছে। তাহলে দেখো, আমি তো অর্থে পাচ্ছি। দেখো, আমি প্রতিদিনই কিন্তু তোমাদের বলি জাস্ট 9টার দিকে আমরা আমাদের মোবাইলে হাজির হব, আমাদের অনলাইনে চলে আসবো আমরা আমাদের ক্লাস করার জন্য। আর শিল্পীকে পেয়েছি, শিল্পীকে দেখছি। তাহলে নাও আমরা আমাদের কাজ শুরু করতে পারি। আমরা আজকে করতে চেয়েছি জৈব যৌগের শ্রেণী বিভাগ। গতদিন জৈব যৌগের শ্রেণী বিভাগ যতটুকু করেছিলাম, আজ তারপর থেকে আমরা কিছুটা করব। তাহলে দেখে আসি গতদিন আমাদের কি ছিল। আমার পরিচয়টা তোমাদের কাছে নতুন করে দেওয়ার মনে হয় তেমন কিছুই নেই, কারণ তোমরা সকলেই তো আমাকে চেনো। আমরা একই প্রতিষ্ঠানেই এক জায়গায় হতাম। আজকে এই মহামারীর কারণেই আমরা এক জায়গায় হতে পারছি না। অনেক দিন সরাসরি কেউ কাউকে দেখতে পাচ্ছি না। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো আমাদের বিষয়টা বলতে পারি আমাদের ছিল জৈব যৌগের শ্রেণী বিভাগ। দেখো, গতদিন বলেছিলাম জৈব যৌগকে প্রস্তুত পদ্ধতি অনুসারে 2টি ভাগে ভাগ করা যায়। একটি আছে প্রাকৃতিক জৈব যৌগ, প্রাকৃতিকভাবে তৈরি হয়। আর একটি আছে আমাদের ল্যাবে তৈরি করা যায়, যাকে বলেছিলাম সংশ্লেষিত জৈব যৌগ। প্রাকৃতিক জৈব যৌগ আমাদের কি ছিল? প্রকৃতি থেকে যেসব জৈব যৌগ প্রাকৃতিকভাবে উদ্ভিদ ও প্রাণী দেহের জীবনী শক্তির প্রভাবে তৈরি হয়, তাদেরকে বলেছিলাম প্রাকৃতিক জৈব যৌগ। খাদিজা আক্তার, ওইটা। তারপরে দেখছি প্রান্ত।
দেখো, স্টার, সেলুলোজ, সুক্রোজ, মল্টোজ, প্রোটিন, সিল্ক, এসব ছিল আমাদের প্রাকৃতিক জৈব যৌগ। তারপরে দেখো, আমরা দেখেছিলাম সংশ্লেষিত জৈব যৌগ, অর্থাৎ অন্য একটি যৌগ থেকে কিভাবে জৈব যৌগকে সংশ্লেষণ করা হয়। যেভাবে দেখো, এখানে আমাদের ছিল কি, যেসব জৈব যৌগ পরীক্ষাগারে বা কারখানায় বিভিন্ন বস্তু থেকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা যায়। হ্যাঁ, তোমাদের যদি কোনো সমস্যা হয় একটু আমাকে জানাও, যে শুনতে পাচ্ছ কিনা বা দেখতে পাচ্ছ কিনা। দেখো, আমরা বলছিলাম যে সব জৈব যৌগ পরীক্ষাগারে বা কারখানায় বিভিন্ন বস্তু থেকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। যেমন দেখো, আমাদের ছিল ইউরিয়া, ফরমালিন, অ্যালকোহল, ইথার। আমরা প্রাকৃতিক কিছু জিনিস থেকে এদেরকে আমরা অনেক সময় তৈরি করি। তাহলে দেখো, আমরা প্রস্তুতি অনুসারে দুইটি ভাগ করলাম। এরপরে দেখছি কি, যে বৈশিষ্ট্য বা চেইনের ধরন অনুযায়ী জৈব যৌগকে কয় ভাগে ভাগ করা যায়। আমি লিখনকে পাচ্ছি না। শাহন মাহমুদ, শিথিল, সায়েম, আমাদের বৃষ্টি ছিল, হ্যাঁ মোহনকে দেখছি এখানে। খালিদ থাকার কথা ছিল, খালিদ গতদিনও থাকতে চেয়েছিল কিন্তু তাকে আমি পাইনি। রাকিবকে পাচ্ছি না। আসলে দেখো, তোমরা অনেকেই হয়তো এখনো আশা করছো যে কলেজ খুললে সেখান থেকে আমরা ক্লাস করব, সেখান থেকে সিলেবাস শুরু হবে। আসলে এইটা কিন্তু আমাদের জানারও দরকার অনেকটা। আমি কিন্তু তোমাদের পড়ানোর জন্যই, তোমাদের কাছে কিন্তু তথ্য দেওয়ার জন্যই আমি এগুলো শুরু করেছি। কারণ আমি হয়তো মাসে 2টা ক্লাস নিলেও আমি কিন্তু শেষ করতে পারতাম, বলতে পারতাম যে হ্যাঁ আমার দায়িত্ব পালন করেছি। সেই কাজটা কিন্তু আমার কাছে স্বাভাবিক মনে হয়নি, যার কারণে আমি এটি করছি। এখন তোমরা যদি ঠিক মতো না থাকো, তাহলে আমি কিন্তু এই ক্লাস ঠিক যেভাবে নেওয়া উচিত, যেভাবে নিতে হয়, অর্থাৎ ওই সে নাম পাঠানোর মতো, আমি তার বাইরে কিন্তু কিছুই করব না। তোমাদেরই যদি ঠিক মতো না পাই, আমি গতদিনও বলেছিলাম এই কথাটি, যে তোমরা যদি ঠিক মতো না আসো তাহলে আমি কিন্তু এই ক্লাসে বসবো না। তাহলে দেখো, জৈব যৌগকে বৈশিষ্ট্য ও শ্রেণীর অনুযায়ী আমরা 2 ভাগে ভাগ করেছি, যার একটি হলো আমার অ্যালিফ্যাটিক, অপরটি হলো অ্যারোমেটিক। একটি হলো অ্যালিফ্যাটিক, অপরটি হলো অ্যারোমেটিক। এখন দেখো, আমরা অ্যালিফ্যাটিককে আবার ভাগ করব। যে অ্যালিফ্যাটিক জৈব যৌগ, অ্যালিফ্যাটিক জৈব যৌগ দেখো লেখা আছে, গত স্লাইডে আমরা দেখলাম জৈব যৌগকে 2 ভাগে ভাগ করেছি। একটা অ্যালিফ্যাটিক জৈব যৌগ আর একটা অ্যারোমেটিক জৈব যৌগ। অ্যালিফ্যাটিক জৈব যৌগ দেখো মুক্ত শিকল জৈব যৌগ, আর একটা আছে বদ্ধ শিকল জৈব যৌগ। আমি গতদিন বোর্ডে একটু দেখিয়েছিলাম, মুক্ত শিকল মানে যাদের 2 পাশ খোলা, আর বদ্ধ শিকল মানে যাদের কোনো পাশ খোলা থাকে না, তারাই হলো বদ্ধ শিকল জৈব যৌগ। এখন দেখো, এই মুক্ত শিকল জৈবকে আবার আমরা 2 ভাগে ভাগ করতে পারি। তার একটা ছিল সরল শিকল, আর একটা ছিল শাখা শিকল। আবার বদ্ধ শিকলকে আমরাও 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে আমার সুষম চক্রিক, আর একটা হচ্ছে বিষম চক্রিক। অর্থাৎ সুষম চক্রিককে আমরা বলি কার্বোসাইক্লিক, আর বিষম চক্রিককে আমরা বলি হেটারোসাইক্লিক। অর্থাৎ সুষম চক্রিক দেখো, আর একটা কথা, যে বদ্ধ শিকল যৌগে কার্বন আর হাইড্রোজেন থাকবে, অর্থাৎ হাইড্রোকার্বন হিসাবেই থাকবে। আর বিষম চক্রিক কার্বন চক্রের মধ্যে কার্বন হাইড্রোজেন ছাড়াও আরও কিন্তু আমার অন্য মৌল থাকতে পারে। হ্যাঁ, নুরুজ্জামানকে আমি দেখছি, কিন্তু নুরুজ্জামান এত লেট কেন? দেখো, তারপরে মুক্ত শিকল জৈব যৌগ। মুক্ত শিকল জৈব যৌগের ভিতরে আমরা দেখেছি সরল শিকল আর শাখা শিকল। সরল শিকলকে আবার 2 ভাগে ভাগ করতে পারি, একটা সম্পৃক্ত, একটা অসম্পৃক্ত।
ঠিক একইভাবে দেখো আমার শাখা শিকলকেও আমরা কিন্তু দুই ভাগে ভাগ করতে পারি, একটি সম্পৃক্ত একটি অসম্পৃক্ত। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, যদি তোমরা বুঝতে না পারো, তাহলে আমাকে আবার ওইখানে বলো, আমি রিপিট করব। সরল শিকল, শাখা শিকল। সরল শিকলকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করেছি, একটি সম্পৃক্ত অসম্পৃক্ত। শাখা শিকলকেও আমরা দুই ভাগে ভাগ করেছি, সরল শিকল এই তোমার সম্পৃক্ত অসম্পৃক্ত। এখন দেখো এই যে সম্পৃক্ত, এই সম্পৃক্তটাকে সাধারণত আমরা বলি অ্যালকেন, আর এই অসম্পৃক্তটাকে আমরা দুই ভাগে ভাগ করি আবার অ্যালকিন আর অ্যালকাইন। আমরা পরবর্তীতে দেখব যেখানে পাশাপাশি কার্বনে একক বন্ধন বিদ্যমান ছিল সেইগুলি ছিল আমাদের অ্যালকেন, আর যেখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন ছিল সেটি ছিল আমাদের অসম্পৃক্ত। দ্বিবন্ধন থাকলে অ্যালকিন আর তিন বন্ধন থাকলে আমার অ্যালকাইন। তাহলে দেখো আমি অ্যালিফেটিক জৈব যৌগকে প্রধানত দুই ভাগে ভাগ করেছি, একটি মুক্ত শিকল জৈব যৌগ আর একটি বদ্ধ শিকল জৈব যৌগ। তাহলে দেখো মুক্ত শিকল জৈবকে আবার দুই ভাগে ভাগ করেছি, একটি সরল শিকল অপরটি শাখা শিকল। এখন দেখো এই যে সরল শিকলকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটি সম্পৃক্ত একটি অসম্পৃক্ত। শাখা শিকলকেও ঠিকই এই সম্পৃক্ত অসম্পৃক্ত ভাগ করা যায়। এখন সম্পৃক্ত হলে দুটোর ক্ষেত্রেই, সম্পৃক্ত হলে তাকে বলি আমরা অ্যালকেন, আর অসম্পৃক্ত হলে তাকে বলি আমরা অ্যালকিন ও অ্যালকাইন। যেখানে পাশাপাশি কার্বনে একক বন্ধন থাকে তাদেরকে আমরা অ্যালকেন বলি এবং সেইটি সম্পৃক্ত। আর পাশাপাশি কার্বনে দ্বিবন্ধন থাকলে তাকে আমরা বলি তোমার অ্যালকিন। যদি আমার তিন বন্ধন থাকে তাকে বলি আমরা অ্যালকাইন। তাহলে প্রিয় শিক্ষার্থী, এবার দেখো আমরা অ্যারোমেটিক যে জৈব যৌগ, অ্যারোমেটিক জৈব যৌগকে আবার কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা কার্বোসাইক্লিক বা সুষম চক্রিক, আর একটা বিষম চক্রিক বা হেটারোসাইক্লিক। পূর্বের স্লাইডে যা বলেছিলাম ঠিক তেমন, যেখানে কার্বন ও হাইড্রোজেন থাকবে এবং বদ্ধ শিকল হতে হবে, সেখানে কিন্তু ছিল সুষম চক্রিক। আর যেখানে দেখো কার্বন হাইড্রোজেন বাদেও চক্রের মধ্যে কিন্তু অনেকে দেখা যাচ্ছে, আমরা কিন্তু একটা কথা বলি যে চক্রের ভিতরে আর বাইরে, অর্থাৎ একটা চক্র আছে, চক্রের বাইরে যদি আমার অন্য মৌল থাকে সেটা কিন্তু আমার হতেই পারে কার্বোসাইক্লিক হবে, কিন্তু চক্রের মধ্যে যদি অন্য মৌল থাকে, আমি একটু দেখাই, দেখো এখানে বোর্ডের দিকে একটু খেয়াল করো তোমরা। আমি এখানে চক্র বলতে তোমাদের এই কি বুঝালাম, মনে করো এখানে কি এই CH, এটাও CH, এটা CH, এখানে দেখো আমরা এখানে একটি দ্বিবন্ধন দিলাম, এখানে একটি দ্বিবন্ধন, এখানে প্রতিটি কার্বনের আমরা খেয়াল করছি, দেখো এখানে প্রতিটা কার্বনের কিন্তু আমার চারটি বন্ধন আছে। তবে এই যে চক্র, অর্থাৎ এখানে কিন্তু কার্বন আর হাইড্রোজেন, এখানে কার্বন হাইড্রোজেন, প্রতিটা যে কোণ দেখাচ্ছি আমরা, এটা কিন্তু কার্বনের জায়গা। ঠিক এই কারণ এখানে একটা কার্বন একটা হাইড্রোজেন আছে। তাহলে এখন দেখো এখানে কার্বন আর হাইড্রোজেন বাদে অন্য কোনো মৌল কিন্তু নেই। তাহলে এখন তুমি এখানে আরো একটা কথা দেখো, আমি মনে করো এইটি লিখলাম এইভাবে, এইটি লিখে এখানে OH লিখলাম। তাহলে এখানে কিন্তু তুমি বলতে পারো না যে আমার চক্রের মধ্যে অক্সিজেন আছে, অর্থাৎ এইটা কিন্তু হেটারো বা সেই বিষম চক্রিক হবে না, এইটা আমাদের হেটারো বা বিষম চক্রিক হবে না, এটা কিন্তু আমার সুষম চক্রিক অর্থাৎ কার্বোসাইক্লিক। চক্রের মধ্যে অক্সিজেন, আবার কেউ ভেবো না যে মাঝখানের এটাকে আমরা অক্সিজেন দিয়েছি, এটি কিন্তু আমাদের নিউক্লিয়াস। অর্থাৎ এখানে দেখো তিনটি দ্বিবন্ধন, এইটির নাম ছিল আমাদের বেনজিন। এই বেনজিনে আমাদের তিনটি দ্বিবন্ধন আছে, আমরা পরবর্তীতে এটি প্রমাণ করব। আমি কি বলছি দেখো, এখানে মনে করো এইরকম আছে, এই চক্রটা এরকম, এখানে মনে করো তোমার নাইট্রোজেন আছে, এই
এরকম থাকতে পারে, আবার দেখো এখানে আমার এরকমও থাকতে পারে। এই যে চক্রের ভিতরে দেখো, চক্রের ভিতরে এখানে কিন্তু কার্বন হাইড্রোজেন বাদে অন্য মৌল আছে। যেহেতু কার্বন হাইড্রোজেন বাদে অন্য মৌল আছে, সেই কারণে আমরা কিন্তু এখানে বলতেই পাচ্ছি যে এইটি আমার এখানে এইটি এবং এইটি আমার হেটারো, কিন্তু এই যেগুলো আছে দেখো কার্বনের বাইরেতে ও বসাইছে আমরা, এই কারণে এদেরকে বলছি আমরা কিন্তু অ্যারোমেটিক কার্বোসাইক্লিক। তাহলে আমরা এবার এদের একটু বিস্তারিত বর্ণনা দেখি, আমরা গতদিনই কিন্তু এই পর্যন্ত করেছিলাম। তাহলে দেখো এবার এখানে আমাদের অ্যালিফেটিক যৌগ কাকে বলে, আমাদের অ্যালিফেটিক যৌগ কাকে বলে। আমি দেখো এখানে একটি লাল অক্ষর দিয়ে লেখা আছে গ্রিক অ্যালিফার। এখানে আমাদের লেখা আছে গ্রিক অ্যালিফার, অর্থাৎ তৈল বা চর্বি। গ্রিক অ্যালিফার অর্থাৎ তৈল বা চর্বি হতে অ্যালিফেটিক শব্দটি দেওয়া হয়েছে। তাহলে দেখো অ্যালিফেটিক শব্দটি আমার আসলো কিন্তু গ্রিক অ্যালিফার। প্রাচীন ধারণা অনুযায়ী তেল বা চর্বি থেকে প্রাপ্ত তথ্য চর্বিজাত জৈব যৌগ সমূহকে অ্যালিফেটিক যৌগ বলা হয়। তৈল বা চর্বি থেকে প্রাপ্ত তথ্য চর্বিজাত জৈব যৌগ সমূহকে অ্যালিফেটিক যৌগ বলা হয়। যেমন দেখো স্টিয়ারিক অ্যাসিড, গ্লিসারিন, সাবান। আমরা গ্লিসারিন সাবান দুটোই ব্যবহার করি এবং প্রতিদিন ব্যবহার করি। আরও একটা জিনিস দেখো, বর্তমানে বলা আছে দিনে কয়েকবার আমাদের হাত বা সাবান দিয়ে পরিষ্কার করার জন্য। কেন? এই যে করোনা ভাইরাসের আক্রমণের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য। হ্যাঁ, রাকিবের ফোন খারাপ হয়ে গেছে আমি দেখছি, কিন্তু আমি আজ পর্যন্ত কোনোদিনই কিন্তু রাকিবকে আমি দেখতে পাইনি। আমি কখনোই রাকিবকে দেখতে পাইনি। খালিদ মাঝে ফোন করেছিল, আমি খালিদকেও কখনো দেখিনি। এটা আমার মনে লাগার কথা। রাকিব একটা দিনও আমার কাছে যে ফোন করেও জানতে চাইলো না। আমি এই যে ক্লাসগুলি নিচ্ছি এটা তো তোমাদেরই জন্য। যাক দেখো, তাহলে আমি কি বললাম, স্টিয়ারিক অ্যাসিড, গ্লিসারিন, সাবান ইত্যাদি। কিন্তু বর্তমানে এমন অনেক অ্যালিফেটিক যৌগ নিষ্কাশন বা সংশ্লেষণ সম্ভব হয় যারা মোটেও তৈল চর্বির সঙ্গে সম্পর্কিত নয়। তাহলে দেখো, আমরা আগে বললাম কিন্তু অ্যালিফেটিক তৈল চর্বি থেকে প্রাপ্ত, আর এখন বলছে অনেক যৌগ আছে অ্যালিফেটিক যারা আমাদের তৈল বা চর্বির সাথে মোটেও সম্পর্কযুক্ত নয়। তেমন কারা দেখো, ক্লোরোফর্ম, ইথিন, ইথাইন ইত্যাদি। তাই বর্তমানে অ্যারোমেটিক যৌগ ছাড়া বাকি সকল জৈব যৌগকে অ্যালিফেটিক যৌগ বলা হয়। আমরা দেখছি কি এখানে অ্যারোমেটিক যৌগ ছাড়া বাকি সকল জৈব যৌগকে অ্যালিফেটিক যৌগ বলা যায়। দেখো এখানে আমরা কয়েকটি উদাহরণ দিয়েছি। মিথেন আছে, দেখো মিথেন, প্রথমটা আছে মিথেন CH4, তারপর দেখো মিথানল, OH আছে, তাই ইথানোয়িক অ্যাসিড। আমার এখানে দুটো কার্বন, দেখো তার ভিতরে একটা COOH আছে, তাই এটাকে বলছে আমরা ইথানোয়িক অ্যাসিড। পরবর্তীতে দেখো আমাদের ইথানল, আগেরটা মিথানল ছিল, সেকেন্ড ছিল যেটা, এটা কিন্তু মিথানল। নল আর ন্যাল এটি কিন্তু এক করলে হবে না। নল মানে কিন্তু OH আর ন্যাল মানে কিন্তু CHO। তো আমি আবার বলি, দেখো নল অর্থাৎ OH অ্যালকোহল, আর এখানে ন্যাল অর্থাৎ এরা কিন্তু ন্যালডিহাইড, ইথানঅ্যালডিহাইড বা অ্যাসিটালডিহাইড বলতে পারি আমরা একে। তাহলে দেখো, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আমার একটি স্টুডেন্ট সাইব, আজকে দেখলাম ওকে। অবশ্যই
আমি ওকে বলেছিলাম আরও কাউকে পেলে নিয়ে আসো, আমার ক্লাস করতে থাকো। দেখো ইথানল আছে ইথানঅ্যালডিহাইড বা অ্যাসিটালডিহাইড, তাহলে এই জিনিসগুলো সব কিন্তু ছিল আমার অ্যালিফেটিক। দেখো এইবার আমরা অ্যালিফেটিককে আবার কিন্তু শ্রেণী ভাগ করেছিলাম। দেখো কার্বন শিকলের ধরনের উপর ভিত্তি করে, কার্বন শিকলের, হ্যাঁ আমি শিল্পীকে দেখেছি, কার্বন শিকলের ধরনের উপর ভিত্তি করে অ্যালিফেটিক যৌগকে আবার দুটি শ্রেণীতে ভাগ করা যায়। কার্বন শিকলের ধরনের উপর ভিত্তি করে অ্যালিফেটিক যৌগকে আবার দুইটি ভাগে ভাগ করা যায়। দেখো সেই দুইটি কি, একটা হচ্ছে মুক্ত শিকল যৌগ, আমি আগেই বলেছি যে সকল জৈব যৌগের দুই পাশ খালি ছিল, দুই পাশ মুক্ত ছিল। হ্যাঁ এবার দেখছি জুয়েল খান সাহেবের আইডি দিয়ে, দেখো মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগ যার দুই পাশ খালি ছিল, আর একটা হচ্ছে বদ্ধ শিকল অ্যালিফেটিক যৌগ যাদের কোনো পাশই খালি থাকে না কিন্তু সে অ্যালিফেটিক। হ্যাঁ রাফিদ হাসান রিয়াদ সেতু। এখন দেখো আমরা জৈব যৌগের শ্রেণী বিভাগেই কিন্তু আছি মুক্ত শিকল জৈব যৌগ। আমি যদিও তোমাদেরকে ক্লিয়ার করেছি, আর এই জিনিসটা নিয়ে আমি অনেক সময় ব্যয় করছি, তার পেছনে কারণ অনেক, কারণ আসলে এইটি কিন্তু 2 মিনিট 5 মিনিটেও শেষ করা যায়, সেটা কিন্তু আসলে পড়া হয় না। কারণ আমি নিজেই যদি তোমাকে ঠিকমতো বোঝাতে না পারি তাহলে তুমি বুঝবে কি। এই জন্য আমি যতটা সময় নিচ্ছে তোমরা সেইভাবে ধৈর্য ধরে সবগুলো একটু দেখে নাও। দেখো জৈব যৌগ তোমাদের একটুও খারাপ লাগবে না। তাহলে দেখো মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগ, যেসব অ্যালিফেটিক যৌগের কার্বন শিকলটি খোলা থাকে, কার্বন শিকলে 2 বা ততোধিক মুক্ত প্রান্ত থাকে। অর্থাৎ দেখো আমাদের একটা লম্বা শিকল, এ পাশে খোলা এ পাশে খোলা, তাকেই আমরা মুক্ত শিকল বলি। আবার দেখা যাচ্ছে 2 পাশ খোলা থাকতে পারে, উপর নিচে তার সাথে আরো একটা যুক্ত থাকে, উপরেও খোলা নিচেও খোলা, এরকমও থাকতে পারে। সেই ধরনেরকে আমরা সাধারণত মুক্ত শিকল জৈব যৌগ বলি। দেখো কার্বন চক্র থাকে না, তাদের মুক্ত শিকল অ্যালিফেটিক বলা হয়। দেখো এখানে আমরা পেন্টেন 5টা কার্বন ব্যবহার করেছি, 1 2 3 4 5 কার্বনে পেন্টেন, এটি কিন্তু আমাদের সম্পৃক্ত। অর্থাৎ দেখো অ্যালকেন, এই যে পেন্টেন, যদি এটা অ্যালকিন হতো পেন্টিন হতো, যদি অ্যালকাইন হতো তাহলে পেন্টাইন হতো। দেখো তাহলে এখানে আমরা দেখছি পরে আছে আমাদের প্রোপিন, 3 কার্বনে প্রোপিন। দেখো এই কার্বনটি কিন্তু আমাদের প্রথম হবে, কারণ যে পাশে দ্বিবন্ধন নিকটে আছে আমরা নাম্বারিংটা সেই পাশ থেকে করব। এই জন্য এইটি হবে আমার প্রোপিন 1। তারপরেরটা দেখো এখানে আছে কিটোন, আমরা এইগুলি পরবর্তীতে আরো ব্যাখ্যা করব তোমাদের কিটোন কাকে বলে। এখানে একটা কার্যকরী মূলক আছে, অর্থাৎ যার উপরে নির্ভর করে তাকে প্রকাশ করা হয়, তার নামকরণ করা হয়। এখন দেখো কিটোন, এই পরবর্তীতে দেখো যে আমাদের আছে ইথানোয়িক, আসলে এইটা হবে আমাদের প্রোপানোয়িক অ্যাসিড, আমি ভুল লিখে ফেলেছি। দেখো ওই সময় খেয়াল করিনি, কার্বন একটা বাড়িয়ে ফেলেছি। এখানে এইটি হবে আমাদের প্রোপানোয়িক অ্যাসিড, আমি সরি, এটা প্রোপানোয়িক অ্যাসিড লেখা উচিত ছিল, কিন্তু কখন দুটো মানে একটা কার্বন বেশি দিয়ে ফেলেছি আমি খেয়াল করিনি। যাক, তোমাদের সমস্যা হচ্ছে কিনা, যদি কারোর বুঝতে অসুবিধা হয় আমাকে জানাও, বা যদি কেউ বুঝতে না পারো আমার কথা তাহলে একটু বলো। তাহলে আমরা এটাকে বললাম কিন্তু প্রোপানোয়িক অ্যাসিড। দেখো আমাদের পরবর্তীতে আসছে আবার 4টি কার্বন। এখন দেখো এই কার্বনে কিন্তু একটা হাত আমার খালি আছে, এই কার্বনে দেখো একটা হাত কিন্তু আমার খালি আছে, 1টা 2টা আর একটা হাইড্রোজেন, তাহলে হলো 3টা। এখন আর একটা হাত খালি, তাহলে সেই হাতটাকে আমার কিছু বসাতে হবে। দেখো আমি এখানে বসিয়েছি CH3, তাহলে দেখো এখানে যদি হয় 1 2 অথবা 1 2 3, তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা যখন নামকরণ করব তখন আরো বিস্তারিত আমরা জানতে পারবো। আমি এই পাশে এই যে কার্বনের একটা পার্শ্ব শিকল বলি কিন্তু আমরা এটাকে, আর সরল শিকল মানে দেখো সোজা, যেমন এইগুলো সব কিন্তু ছিল আমার সরল শিকল। এখানে কিন্তু সেখানে শাখা শিকল চলে এসছে একটা, এটা ছিল আমাদের সোজা, এটি ছিল কিন্তু আমাদের সোজা সরল শিকল। যাক, সাহেবের কাছ থেকে আমি জানতে পারলাম যে সে স্পষ্ট বুঝতে পারছে, খুব ভালো লাগলো। যদি ঠিক কারো সমস্যা হয়, কথা বুঝতে সমস্যা হয় বা কোনো একটা বুঝতে না পারো, সে আমাকে
সঙ্গে সঙ্গে লিখে দিও, আমি সেটা নিয়ে আবার আলোচনা করব। শুধু আমরা সামনে আসতে পারছি না এই, কিন্তু আমরা যেখানেই থাকি না কেন মনে করো আমরাই সামনে থাকছি, খুব কাছাকাছি থাকছি এবং অনলাইনে আসি। আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ার যে কাজ, তার অনেকটাই এখন মনে করো করোনায় আমাদের আরও এগিয়ে নিয়ে গেল। এখন দেখো, তাহলে আমরা এই যে সরল শিকল বলছি, এটা সরল শিকল, তার সাথে এই যে সাইডে একটা যুক্ত হয়েছে, এর জন্য একে আর আমরা সরল শিকল বলছি না, একে বলছি আমরা শাখা শিকল, কিন্তু মুক্ত। দেখো এ পাশে মুক্ত, এ পাশে মুক্ত, এখানেও মুক্ত। তাহলে আমরা বললাম যে পাশে এই পার্শ্ব শিকল নিকটে আছে, অর্থাৎ 1, 2, 3 নম্বর, আর এখান থেকে বাম পাশ থেকে 1 আর 2 নম্বর। তাহলে এখানে কিন্তু আমরা এই জন্য 1, 2, তাই দেখো এখানে 2 মিথাইল বিউটেন, 1, 2, 3, 4 কার্বনে আমাদের বিউটেন হয়, আর সব একক বন্ধন বিদ্যমান। এর জন্য এখানে আমার অ্যালকেন, তাহলে অ্যালকেন কি 2 মিথাইল বিউটেন। যাক, এবার দেখো পরবর্তীতে তাহলে আমাদের সেই বদ্ধ শিকল, আমরা বদ্ধ শিকলে পরবর্তীতে যাচ্ছি। দেখো মুক্ত শিকল না, আমাদের এখানে আবার আমরা বলছি যে মুক্ত শিকল যেটাকে 2 ভাগে ভাগ করেছি। দেখো মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগ সমূহকে শিকলের ধরন অনুযায়ী আরও 2টি শাখায় ভাগ করা যায়। কি ওই যে বললাম যে একক বন্ধন আছে, দ্বিবন্ধন আছে, ত্রিবন্ধন আছে। আমি একটু আগে কিন্তু বলেছিলাম এইটি, যে একক বন্ধন থাকলে তাকে আমরা বলি যে সে অ্যালকেন, অর্থাৎ তোমার সম্পৃক্ত। এখন দেখো এই ধরনের মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগের কার্বন শিকলটি সোজা, কার্বন শিকলে কোনো শাখা থাকে না, অর্থাৎ আমাদের সরল শিকল যৌগ, যেটিকে আমরা সরল শিকল যৌগ বলি। দেখো এই সরল শিকল যৌগ বলি, আমরা আগে কিন্তু বলে এসেছি এটা। দেখো এই যে সরল সোজা, এখানে কোনো বাঁকা কেউ নেই। দেখো এটি প্রথমে বিউটেন ছিল, তারপরে প্রোপিন, তারপরে দেখো এটি আমার প্রোপানল, ওইচ আছে, অ্যালকোহলের কার্যকারীমূলক আছে, আর এখানে অ্যালকিনের কার্যকারীমূলক আছে। এর জন্য প্রোপিন, প্রোপেন, প্রোপিন, প্রোপাইন। এখন দেখো CH3, CH2, CH2 ওইচ, প্রোপানল। আমার মনে হয় তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে না। তারপর দেখো এটা আছে বিউটাইনল, এই যে 3 বন্ধন নিকটে, এই পাশে 3 বন্ধন নিকটে, তাই এই জন্য এই কার্বনকে আমরা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটি 3 নম্বর কার্বন, এটি 4 নম্বর কার্বন। এই কারণে দেখো এদেরকে আমরা বলছি যে এইটি আবার সরল শিকল, তবে এটা অসম্পৃক্ত। তাহলে দেখো এইটি কিন্তু ছিল আবার সম্পৃক্ত, এখানেও কিন্তু আবার সম্পৃক্ত ছিল 2 নম্বরটা, আর এখানে আমার 4 নম্বরটা, 2 নম্বর আর 4 নম্বর কিন্তু আবার অসম্পৃক্ত হয়ে গেছে। এবং এটা হচ্ছে অ্যালকিন, এটা হচ্ছে অ্যালকাইন, আর প্রথমটা অর্থাৎ 1 নম্বরটা ছিল আমার অ্যালকেন। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো পরবর্তী স্লাইডে আমাদের শাখায়িত শিকল, তাহলে আমরা সরল শিকল থেকে আসলাম, এবার দেখছি আমরা শাখায়িত শিকল। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 2টা যৌগ। এখানে দেখো এইটা সোজা আছে, তার সাইডে একটা আছে, এখানে একটা সোজা আছে, তার সাইডে একটা আছে। তাহলে যখন এইটা আছে দেখো 2 নম্বর, এখানে ওই কার্যকারীমূলক এই পাশে, তাই এখান থেকে 1, 2, 3 এইভাবে নাম্বারিং করব। তাহলে দেখো 2 নম্বরে যুক্ত আছে, তাই 2 মিথাইল 1 ওয়াল, মানে 1 নম্বরে ওইচটা যুক্ত। যদি ওইচটা এখানে যুক্ত থাকতো তাহলে কিন্তু আমি বলতাম 2 ওয়াল, ঠিক আছে। তাহলে এবার দেখো এইটার ক্ষেত্রে এটা কিন্তু আমার অসম্পৃক্ত। তাহলে অসম্পৃক্ত যখন, এখানে দেখো অসম্পৃক্ত যখন, তাহলে আমার এই দ্বিবন্ধন আছে তাই অসম্পৃক্ত। আমরা বলেছি কিন্তু দ্বিবন্ধন থাকলে আমাদের অ্যালকিন হয়। দেখো এখানে, তাহলে এটা কিন্তু আমার এইটা থাকার জন্য শাখা শিকল বলছি। তাহলে শাখা শিকল কয় নম্বর কার্বনে? 1, 2, 2 নম্বর কার্বনে দ্বিবন্ধন, আর 1, 2, 3 3 নম্বর কার্বনে দ্বিবন্ধন। তা যেহেতু আমার 2 নম্বর কার্বনে দ্বিবন্ধন, তাহলে এখন দেখো 1, 2, 3, 1, 2, 3, তাহলে এখানে দেখো 3 মিথাইল পেন 2 ইন 1, 2, 3। আসলে এই নামকরণ কি সঠিক আছে না ভুল আছে আমরা এটি দেখো, এখানে কয় নম্বর কার্বনে দ্বিবন্ধন? 2 নম্বর কার্বনে দ্বিবন্ধন। তাহলে এখানে এই মিথাইল মূলকটা এইখানে হবে। আসলে দেখো 2 আর 1 3 আর হাইড্রোজেন 4, এই বন্ধনটি এখানে থাকবে এই কার্বনের। দেখো এখানে 2 আর 1 3, তাহলে এই মিথাইল মূলকটা কিন্তু আমার এইখানে যুক্ত, এই 3 নম্বর কার্বনে মিথাইল মূলক যুক্ত, তাই 3 মিথাইল পেন্ট 2 ইন 3 মিথাইল, 3 নম্বরে মিথাইল
আর 2 নম্বরে দ্বিবন্ধন, তাই পেন টু ইন। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, সমস্যা আছে কিনা জানি না, থাকলেও নামকরণে ক্লিয়ার হবে। আমি আবার বলি, আমাদের এইটি কিন্তু 3 নম্বর কার্বনে, অর্থাৎ আমরা বাম পাশ থেকে নাম্বারিং করব। এইটি এইখানে এটি সরে গেছে, যাক দেখো তাহলে 3 মিথাইল পেন টু ইন, এটি আমার শাখা শিকল অসম্পৃক্ত। এখন দেখো এখানে আমরা আরো কয়েকটি শাখায়িত শিকল দেখব। দেখো এই যে নিচে দেখো, এখানে আমার এইটি সোজা শিকল, আমার মেন শিকল এইটি পার্শ্ব শিকল, এইটি পার্শ্ব শিকল। তাহলে দেখো ওই যে পাশে নিকটে সেই পাশে তোমার আমার একক বন্ধন, এই আমরা 1 নম্বর কার্বন ধরবো। তাহলে CH এইটি 1 নম্বর, এটি 2 নম্বর, এটি 3 নম্বর। তাহলে দেখো আমার এখানে 3 মিথাইল এখানে আসলে এইটি মনে হয় চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো এই নামকরণ কেমন হয়ে যাচ্ছে। আমরা এখানে কি করব, দেখো 1 2 ডাইমিথাইল প্রোপানল 1, 1 2 মানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। তাহলে 1 2 ডাইমিথাইল প্রোপানল 1, 1 নম্বর কার্বনে ওই যুক্ত। এখানে এটা লেখা ভুল আছে, ওই পাশেরটি সরে আসছে, আসলে ওই অ্যানিমেশন দেওয়ার সময় মনে হয় এটা ঘটে গেছে। দেখ সরি আমি। এখানে দেখো আমার 1 নম্বর কার্বনে CH3 আছে আর 2 নম্বর কার্বনে CH3, তাই আমরা বলছি 1 2 ডাইমিথাইল, 1 2 ডাইমিথাইল প্রোপানল 1। পরবর্তীতে দেখো আমরা এইটিকে আবার দেখছি যে কার্বন কার্বন বন্ধনের প্রকৃতি অনুযায়ী মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগকে 2 শ্রেণীতে ভাগ করা যায়। এখানে আবার শ্রেণী বানান একাটা চলে গেছে মনে হয়। দেখো আসলে দ্রুত করতে যেই সমস্যা হচ্ছে, যাক আমি বলে দিলে সেটা তো আর সমস্যা হওয়ার কথা না, তোমাদের পরে ঠিক করে দেব। সম্পৃক্ত বা মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগ। হ্যাঁ, আমি এখানে সাইপের আইডিতে অনেকজনকে দেখতে পাচ্ছি, কিন্তু যার যার আইডি ব্যবহার করে সেই থাকলে মনে হয় বেশি ভালো হয়, কারণ আসলে বোঝা যায় যে একজনে দেখছো না অনেকজনে দেখছো। এখানে শিল্পী বলেছে স্যার আর একবার বলেন, রিপিট করেন। কোনটি তা তো বলনি তুমি, যে শিল্পী কোনটি রিপিট করতে বলেছো এটা কিন্তু বলনি। এখন দেখো আমরা দ্বিবন্ধন ও ত্রিবন্ধন অনুযায়ী, একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন অনুযায়ী মুক্ত শিকল যৌগকে আবার 2 ভাগে ভাগ করেছি। আমি অনেকবারই বলেছি কথাটা। দেখো এখানে সম্পৃক্ত, এখানে আমার সম্পৃক্ত বা মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগ আছে, অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগ আছে। সম্পৃক্ত বলেছি একক বন্ধন থাকবে যারা অ্যালকেন, আর দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলে তাদেরকে আমরা অসম্পৃক্ত বলেছি। দ্বিবন্ধন থাকলে অ্যালকিন বলেছি, 3 বন্ধন থাকলে অ্যালকাইন বলেছি। তাহলে দেখো এবার আমরা সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগকে দেখি। এখানে আমি বলেছিলাম সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগ হবে, সেখানে শাখাও থাকতে পারে, সে যে সোজা হতে হবে তা কিন্তু নয়, সে শাখা শিকল হতে পারে। দেখো এই যে যৌগটি আছে, এই যৌগটি তোমরা মনে হয় দেখতে পাচ্ছ, এখানে দেখো কোথাও কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন উপস্থিত নাই, সকল জায়গায় কিন্তু আমার একক বন্ধন বিদ্যমান। তাহলে সকল জায়গায় যখন একক বন্ধন বিদ্যমান, এটিকে আমরা শিল্পী লিখেছে শাখা শিকল অ্যালিফেটিক যৌগ। দেখো এইটি আমার শাখা শিকল অ্যালিফেটিক যৌগ। শিল্পী আমি তোমাকেই বলছি, এটি আমার শাখা শিকল অ্যালিফেটিক যৌগ। দেখো এইটি হলো আমার সোজা শিকল, একটা সোজা লাইন দেখা যাচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম। দেখো 1 2 3, আসলে দেখো এইটি একটি যৌগ, এখানে এই আরেকটি যৌগ, আর এই আরেকটি যৌগ। এখানে দেখো এই প্রোপেন লেখা আছে 3টা কার্বনে, এই প্রোপেন লেখা আছে এই 3টা কার্বনে, এই যে লেখা আছে এইটি কিন্তু আমার সোজা শিকল, শাখা শিকল নয় এবং সম্পৃক্ত। আর এখানে দেখো 1 2 3 4 আছে, সাইডে আর একটা শিকল আছে, এটি আছে আমার শাখা শিকল। এখানে শাখা শিকল দেখো 2 নম্বর কার্বনে এই পার্শ্ব শিকল যুক্ত আছে, তাই 2 মিথাইল 4 কার্বনে বিউটেন, 2 মিথাইল বিউটেন। অর্থাৎ যে জৈব যৌগের যে সম্পৃক্ত হতে পারে, যে অসম্পৃক্ত জৈব যৌগের
সোজা শিকলের পাশে আবার কিছুটা বাঁকা শিকল থাকে। আমরা দেখো, আমরা মেন শিকল ধরবো যেটা বেশি লম্বা আছে। আমাদের প্রথম কাজ হবে কিন্তু মেন শিকল দ্বারা যেটা বেশি লম্বা আছে। আমি অবশ্যই তোমাদের পরবর্তীতে বলবো এই কথাটি, যখন আমাদের তোমার নামকরণ শেখাবো তখন। দেখো এখানে পরেরটায় আছে কি আমার, এখানে দেখো 1 2 3 তিনটে কার্বন আছে। এখানে সোজা আছে তিনটে কার্বন, উপরে একটা কার্বন আছে, নিচে একটা কার্বন আছে। এটিও কিন্তু আমার অ্যালিফেটিক এবং সম্পৃক্ত, উপরে নিচে দুই জায়গায় আছে, তাই এরা আছে আমাদের তোমার শাখা শিকল। এখন দেখো 1 2 3 1 2 3 সব জায়গাতে, তাহলে 2 নম্বর কার্বনে মিথাইলমূলক, উপরে একটা নিচে একটা, তাই আমরা বলতে পারি 2 2 ডাই মিথাইল, মানে দুটো মিথাইল, তাই 2 2 ডাই মিথাইল প্রোপেন। 2 2 ডাই মিথাইল প্রোপেন। দেখো যে সকল মুক্ত শিকল জৈব যৌগে পাশাপাশি কার্বনে একক বন্ধন বিদ্যমান, যে সকল মুক্ত শিকল জৈব যৌগের পাশাপাশি কার্বনে একক বন্ধন বিদ্যমান সেই সকল জৈব যৌগকে অ্যালকেন বলে। তাহলে দেখো এই সবগুলোই কিন্তু আমার অ্যালকেন সম্পৃক্ত। এখন দেখো, আমি আশা করছি শিল্পী নিশ্চয় বুঝেছো, যদি এরপরও সমস্যা থাকে তুমি আবার বলো, অসুবিধা নেই। দেখো সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগ আমাদের সবগুলোই তাকাও। দেখো এখানে এই যে ইথেন, দেখো এটা বিউটেন 4 কার্বন, 1 2 3 4, হেক্সেন 1 2 3 4 5 6, সব সোজা এবং সবগুলো কিন্তু আমার অ্যালকেন, সবগুলি সোজা, সবগুলি আমাদের অ্যালকেন এবং সবগুলো সম্পৃক্ত, সবগুলোই মুক্ত শিকল। তাহলে আমরা পরবর্তীতে দেখি, দেখো অসম্পৃক্ত আনস্যাচুরেটেড আর সম্পৃক্ত ছিলেও কিন্তু স্যাচুরেটেড। দেখো মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগ, তাহলে যেসব মুক্ত শিকল যৌগের অণুতে অন্তত একটি কার্বন কার্বন দ্বিবন্ধন, যদি দ্বিবন্ধন বা একটি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, বিদ্যমান থাকে, তাদেরকে আমরা অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগ বলি। দেখো বলা হচ্ছে কার্বন কার্বন, এই যে পাশাপাশি কার্বন যদি দ্বিবন্ধন থাকে অ্যালকিন, সেও অসম্পৃক্ত। যদি আমার 3টা বন্ধন থাকে, 3টা, তাহলে সে কিন্তু আমার অ্যালকাইন, তবে সেও কিন্তু আমাদের অসম্পৃক্ত অ্যালিফেটিক যুক্ত যৌগ। এখন দেখো, আমি আসলে এইটাই সময় নেওয়ার কারণ কিন্তু একটাই, যে আমাদের এই জায়গায় বেসিক ধারণাগুলি যদি ভালোভাবে হয় তাহলে আমরা পরবর্তীতে কিন্তু অনেকটা বুঝতে পারবো। আমি সেই জন্য একটু সময় নিয়ে যাচ্ছি এবং যেটা দেখাচ্ছি তোমরা একটু দেখার চেষ্টা করো, পরবর্তীতেও যদি পারো আবার একটু দেখে নিও। দেখো এখানে দ্বিবন্ধন থাকলো, তাহলে অ্যালকিন, এটা অ্যালকিনের কার্যকারী মূলক। আর এখানে দেখো 3 বন্ধন, এটা অ্যালকাইনের কার্যকারী মূলক। সাইব, তোমাদের কোনো সমস্যা হচ্ছে কি? দেখো এখন এই যে অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগ, এই যে দেখো এখানে আমার এটা কিন্তু অ্যালকিন আর এটা কিন্তু অ্যালকাইন, এটাও আমার অ্যালকাইন। এখানে 3টি যৌগ আছে, দেখো দ্বিবন্ধন আছে, তাহলে 1 2 3 দ্বিবন্ধন যদি আমার 3টা কার্বন থাকে তাহলে প্রোপিন। এখন দেখো প্রোপিন 1 নম্বর কার্বনে 1, এখন আমার যে দিক থেকে আসবে না কেন আমার এই পাশ থেকে যাওয়া যাবে না, আমার দ্বিবন্ধন এই পাশে, কারণ এই পাশে 1 নম্বর কার্বনে আমার দ্বিবন্ধন আসার কথা। 3টে কার্বন যখন যে দিক দিয়ে দিবা সেটাই 1 নম্বর হবে। দেখো এবার 1 2 3 4, 1 নম্বর কার্বনে আমার 3 বন্ধন, তারপর দেখো এই তাহলে 1 বিউটাইন অ্যালকাইন। তারপর দেখো 2 কার্বন, তুমি এটাও 1 নম্বর হতে পারে, এটাও 1 নম্বর হতে পারে, 2টা কার্বন দিয়ে, তাই তাহলে এর নাম আছে ইথাইন। আমরা আরও একটা নামে একে চিনি, এটাকে আমরা আরও একটি নামে চিনি, হ্যাঁ ইমন বহুত পরে দেখছি আমি। এখন দেখো এই যে এটা ইথাইন, এর আর একটা নাম আছে অ্যাসিটিলিন। তাহলে আমি কিন্তু এখানে 2টি পেয়ে গেলাম। অসম্পৃক্তকে আমরা 2 ভাগে ভাগ করছি। দেখো অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগকে 2 ভাগে ভাগ করা যায়, যার একটি ছিল অ্যালকিন, একটি অ্যালকাইন। দেখো এখানে দ্বিবন্ধনে অ্যালকিন, এখানে ত্রিবন্ধনে আমার অ্যালকাইন। আমি আশা করি তোমরা এটি বুঝতে। দেখো এখানে আর একটি সাধারণ সংকেত আছে, অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n আর অ্যালকাইনের তার থেকে 2 কম। আবার দেখো যদি আমি অ্যালকেন ধরতাম তাহলে CnH2n অপেক্ষা কিন্তু আরো 2 আমার বেশি হতো। তাহলে এখানে দেখো CnH2n + 2 হলে অ্যালকেন আর তার থেকে 2 কম, CnH2n 2 কম হলে এটা আছে অ্যালকিন,
তার থেকেও যদি 2 কম হয় CnH2n-2, তাহলে সেটা আমার অ্যালকাইন। দেখো তাহলে আমরা অ্যালকিন অ্যালকাইনের সাধারণ সংকেত সম্পর্কে বললাম। আমরা এসএসসিতে অনেকেই দেখে আসছি এটা। তারপরেও দেখো জৈব যৌগের শ্রেণী বিভাগ আমরা অ্যালকিন কাকে বলে বলছি, যেসব মুক্ত শিকল যৌগের অণুতে অন্তত একটি কার্বন কার্বন দ্বিবন্ধন উপস্থিত থাকে। এখানে দেখো এই দ্বিবন্ধন, এখানে এই একটা মাঝখানে দ্বিবন্ধন, এটা দ্বিবন্ধন আছে। তাহলে দেখো এখানে ইথিন, এটা প্রোপিন, এটা 2 বিউটিন, এই যে 1 2 আবার 1 2, যে পাশ থেকে যাও না কেন তোমার 2 নম্বর কার্বনে দ্বিবন্ধন উপস্থিত থাকে। তাহলে এইবার দেখো আমাদের অ্যালকাইন, যেসব মুক্ত শিকল যৌগের অণুতে একটি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে। দেখো আমার এটি ত্রিবন্ধন আছে, এখানে একটি ত্রিবন্ধন আছে, এখানে একটি ত্রিবন্ধন আছে। এই বিদ্যমান থাকার কারণে এদেরকে আমরা বলছি অ্যালকাইন। তাহলে দেখো ইথাইন, প্রোপাইন এবং 2 বিউটাইন। এরপরে দেখো আমার অ্যালিসাইক্লিক যৌগ বা বদ্ধশিকল যৌগ, তবে সে অ্যালিসাইক্লিক অর্থাৎ বদ্ধশিকল হলেও সে কিন্তু আমার এই যেসব অ্যালিফেটিক যৌগের অণুর শিকলে প্রান্তীয় কার্বন পরমাণু পরস্পর এবং অন্য অসম পরমাণুর সাথে যুক্ত থাকে, একটি চক্র গঠন করে, তাদেরকে বদ্ধশিকল অ্যালিফেটিক যৌগ বলে। তাহলে আমরা বদ্ধশিকল অ্যালিফেটিক কাকে বলে? আমরা দেখো এখানে এই যে সাইক্লোরোপ্রোপেন, ইথিলিন অক্সাইড, দেখো সাইক্লোবিউটেন, সাইক্লোহেক্সেন। আমরা এখানে দেখো যে শুধু এইটা, ওই যে এখানে একটা কথা আছে, প্রান্তীয় কার্বন পরমাণুদ্বয় পরস্পরের সাথে যুক্ত থাকে। মনে করো এটা প্রান্ত ছিল হয়তো এখানে, অথবা এটা প্রান্ত ছিল এখানে, বা এটা প্রান্ত ছিল এখানে। তাহলে দেখো শুধু কার্বন আর হাইড্রোজেনের ক্ষেত্রে, আর এখানে কিন্তু আমি একটু অক্সিজেন আলাদা দিয়েছি। তাহলে অন্য এই যে অসম পরমাণু লেখা আছে, অসম পরমাণু আছে অক্সিজেন, এখানে আবার অসম পরমাণু দেখায়নি এটা। তাহলে এখানে বিউটেন, সাইক্লো মানে চক্রিক, দেখো এই যে চক্রিক, সাইক্লোহেক্সেন চক্রিক, হেক্সেন মানে 6 কার্বন, বিউটেন মানে 4 কার্বন, ইথিলিন অক্সাইড অক্সিজেন থাকার কারণে, আর এখানে সাইক্লোপ্রোপেন মানে আমার 3 কার্বন। এর পরবর্তীতে আসো, দেখো এইখানে আবার ওই যে আমরা 2 ভাগে ভাগ করে ফেলেছি, যে আমাদের এখানে কার্বোসাইক্লিক মানে অ্যালিসাইক্লিক, যেখানে কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌল থাকবে না, আর যেখানে কার্বন হাইড্রোজেন বাদে অন্য মৌল থাকবে তাদেরকে আমরা হেটারো বলি, বিষম চক্রিক। তাহলে দেখো কার্বোসাইক্লিক কারা? যেখানে চক্রের মধ্যে কোনো কার্বন আর হাইড্রোজেন বাদে কেউ থাকবে না, আর যেখানে কার্বন হাইড্রোজেন বাদে অন্য অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস ইত্যাদি থাকতে পারে, তাদেরকে আমরা হেটারো বলি। অর্থাৎ ওই যে অসম পরমাণু দেখালাম, অসম পরমাণু যদি থাকে সেটা হবে আমাদের হেটারো। আর যদি সব সমান অর্থাৎ কার্বন আর হাইড্রোজেন থাকে, সেটি হবে আমাদের অ্যালিসাইক্লিক। তাহলে আমরা দেখো কার্বোসাইক্লিক, যে বদ্ধশিকল বা সুষম অ্যালিসাইক্লিক যৌগে চক্রাকার কার্বন শিকলটি শুধুমাত্র কার্বন পরমাণু দ্বারা গঠিত। যে সুষম অ্যালিসাইক্লিক যৌগে চক্রাকার কার্বন পরমাণুটি শিকল শুধুমাত্র কার্বন পরমাণু দ্বারা গঠিত থাকে। যেমন দেখো আমাদের সাইক্লোরোপ্রোপিন 1 মিথাইল সাইক্লোবিউটেন, এই মানে এখানে দেখো 1 নম্বরে আমরা একটা মিথাইল মূলক যোগ করি, সাইক্লোরোহেক্সেন। এখন দেখো আমাদের দ্বিবন্ধন আমাদের দ্বিবন্ধনের কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। আমরা এখানে উল্লেখ করেছি কার্বন আর হাইড্রোজেন বাদে কিন্তু কেউ নেই। দেখো 3 কার্বন প্রোপেন আর সাইক্লো মানে চক্রিক, 3 কার্বন মানে প্রোপিন, এখানে দ্বিবন্ধন থাকায়, আবার সাইক্লো মানে চক্রিক, এখানে সাইক্লোবিউটেন মানে 4 কার্বন, দেখো বিউটেন, সাইক্লোবিউটেন মানে 4টি কার্বন, দেখো 1 মিথাইল একটা মিথাইল মূলক যুক্ত, সাইক্লোহেক্সেন। তাহলে দেখো আমরা আর বেশি সময় থাকবো না, কারণ আমাদের এর পরে আর একটি ক্লাস আছে। আজকে কিন্তু আমাদের ইংরেজি ক্লাস আছে। আমি সবাইকে অনুরোধ করব আমাদের এই কলেজ ফেজে এসে তোমরা ইংরেজি ক্লাস করবে, এবং আমাদের এরপর থেকে দেখা যাচ্ছে ক্লাসের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। এই ক্লাসের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে তোমরা সেগুলো ক্লাস অবশ্যই করতে থাকবে। দেখো আমি এইটি করে হয়তো শেষ করবো। বিষম হেটারো অ্যালিসাইক্লিক যৌগের চক্রে কার্বন পরমাণুর সঙ্গে আরেকটি ভিন্ন বা অসম পরমাণু যুক্ত হয়। দেখো বিষম থাকবে, বিষম মানে ওই যে বললাম, দেখো এখানে অক্সিরেন বলে, অর্থাৎ ওই যে আমরা একটু আগে কিন্তু এর আরেকটা নাম করেছে ইথিলিন অক্সাইড, অ্যাজিরিডিন। এখানে নাইট্রোজেন দেখো অ্যাজিরিডিন, অক্সিরিন এটা ছিল অক্সিরেন,
আর এটা কিন্তু অক্সিরিন, দেখো দ্বিবন্ধন আছে তাই। টেট্রাহাইড্রোফিউরান, দেখো 1 2 3 4 চারটে কার্বন আছে, অক্সিজেন আছে। টেট্রাহাইড্রোফিউরান, টেট্রাহাইড্রোথায়োপিন, এই যে 1 2 3 4 আছে, সালফার আছে, তাই একে বলছে আমরা টেট্রাহাইড্রোথায়োপিন। আমি তোমাদের এইগুলি দেখাচ্ছি, তোমরা বইটাও একটু দেখতে থাকবে। দেখো তাহলে আমি কিন্তু এখানে বললাম যে কার্বন হাইড্রোজেন বা দেখো অক্সিজেন, নাইট্রোজেন, অক্সিজেন, অক্সিজেন, সালফার বিদ্যমান। এর পরবর্তীতে দেখো আমাদের আছে অ্যারোমেটিক যৌগ। এই অ্যারোমেটিক যৌগটি আমরা আজকে করব না, আগামী দিন করব। আর এটার সাথে আমাদের কার্যকারীমূলক এবং সমগোত্রীয় শ্রেণী, আমরা এই দুইটি আগামী দিন দেখব। তোমরা ঠিক সময় মতো চলে আসবে। আরেকটি কথা আমি বলি, তোমরা কিন্তু ক্লাসগুলি অবশ্যই দেখতে থাকবে এবং খুব খুঁটিয়ে 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 এই জিনিস দেখবে। যদি দেখতে পারো, আমার মনে হয় না তোমাদের কোনো সমস্যা থাকবে যে বাজারে এতগুলো বই আছে, কোন বইটি পড়বো এই চিন্তা তোমাদের করতে হবে না। তোমরা ভালো থাকবে। পরবর্তী ক্লাস করার জন্য আমি তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা অবশ্যই পরবর্তী ক্লাসে উপস্থিত থাকবে এবং সেখানে স্যার খুব ভালো ক্লাস নেবে। আমি এই আশা রেখেই তোমাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। দেখা হবে আগামীকাল ঠিক সকাল 9টায়। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে।